হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের প্রশ্নপত্রের মান কিন্তু চেঞ্জ হয়েছে। আগে পরীক্ষা হতো 15 নম্বরের, এবার থেকে পরীক্ষা হবে 30 নম্বরের এবং সময় থাকবে হচ্ছে 60 মিনিট। তো আমি এই ভিডিওটা কিন্তু পুরো নতুন যে নম্বর বিভাজন হলিস্টিক কার্ড অনুসারে বানিয়েছি এবং এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে বাংলা সিলেবাস, নম্বর বিভাজন এবং একটা নমুনা প্রশ্নপত্র সেট পুরো উত্তর সহ আলোচনা করব। তো আমি যে প্রশ্নগুলো দেবো তোমরা সেগুলো ভালো করে পড়বে, কারণ এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তো চলো প্রথমে আমরা বাংলার সিলেবাসটা দেখে নিই। তো সিলেবাসের মধ্যে প্রথমে সাহিত্য মেলা থেকে আছে হচ্ছে ভর দুপুরে, সেনাপতি শঙ্কর, পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, মন ভালো করা, পশু পাখির ভাষা, ঘাস ফড়িং, আর হচ্ছে কুমোরে পোকার বাসাবাড়ি। হজবরলা থেকে 1 থেকে 14 পৃষ্ঠা। আর ভাষাচর্যা হচ্ছে বিসর্গ সন্ধি এবং শব্দের গঠন। এই কটাই তোমাদের সিলেবাসে আছে। এবার একটু নাম্বার প্যাটার্নটাও দেখে নিই। তো তোমাদের 30 নম্বরের পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। তো 30 নম্বরের মধ্যে তোমাদের গদ্য থেকে 2টো এমসিকিউ, কবিতা থেকে 2টো, ব্যাকরণ থেকে 4টে, টোটাল 8টা এমসিকিউ থাকবে। 1 নম্বরের প্রশ্ন এক কথায় উত্তর, গদ্য থেকে 2টো, কবিতা থেকে 2টো, ব্যাকরণ থেকে 6টা, আর সহায়ক পাঠ থেকে 4টে। আর 2 নম্বরের প্রশ্ন গদ্য থেকে 2টো, কবিতা থেকে 2টো, টোটাল 4টে আসবে। তো এই হচ্ছে তোমাদের 30 নম্বরের একটা প্রশ্ন। গদ্য থেকে 8 নম্বর, কবিতা থেকে 8 নম্বর, ব্যাকরণ থেকে 10 নম্বর এবং সহায়ক পাঠ থেকে 4 নম্বর। তো ব্যাকরণ থেকে দেখতে পাচ্ছ সব থেকে বেশি নাম্বার আসছে, তো ব্যাকরণটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তো এবার প্রশ্নটা শুরু করার আগে তোমাদের আমি বলে দিই যে তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। তো চলো এবার ভিডিওটা শুরু করি। দেখতে পাচ্ছ প্রথমে আছে হচ্ছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 5টা করতে হবে। তো প্রথমে যেটা সেটা হচ্ছে 1-এর 1 বলছে মাছরাঙাটির গায়ে ড্যাশ পড়ে, শূন্যস্থানে বসবে কি, মাছরাঙাটির গায়ে কি হাওয়া পড়ে, এটা হচ্ছে উত্তর। এরপরে 1-এর 2 বলছে পশু পাখির যে ভাষা, এই প্রবন্ধটির লেখককে পশু পাখির ভাষার সুবিনয় কি, সুবিনয় দেখো সুবিনয় রায়চৌধুরী, চৌধুরী, রায় নাকি হালদার। তো সুবিনয় হচ্ছে রায়চৌধুরী হচ্ছে পশু পাখির ভাষা প্রবন্ধটির লেখক। তো যে কটা কবিতা গল্প আছে তার লেখককে সেটা কিন্তু তোমরা পড়ে নেবে, পরীক্ষায় আসে। এরপর 1-এর 3 বলছে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ড্যাশ সংগ্রহ করে সেই কোঠুরির মধ্যে জমা করে, কুমোরে পোকা কি সংগ্রহ করে, 10-12টা মাকড়সা নাকি 10-15টা মাকড়সা নাকি 15-20টা নাকি 8-10টা। তো তিনি হচ্ছে 10-15টা মাকড়সা হচ্ছে সংগ্রহ করে। এরপরে 1-এর 4 বলছে সে লজ্জার সঙ্গে বলল, কি বললো লজ্জার সঙ্গে কি, হাড়ি চাচা নাকি মাছরাঙা নাকি পানকড়ি নাকি সবকটি বাকি। তো হাড়ি চাচা হচ্ছে বলেছিল। এবং এরপরেরটা বলছে মরুতটে দাঁড়িয়ে রয়েছে কোন গাছ, মরুতটে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে পাম গাছ। এরপরে দেখো 2-এর দাগেরগুলো করবো। বলছে একটি বাক্য উত্তর দাও, যে কোনো 6টির প্রশ্নের উত্তর করতে হবে। তো 2-এর 1 বলছে বাবার খুব অসুখ, বাবার নাম কি, বাবার নাম হচ্ছে অভিমন্যু সেনাপতি। নেক্সট 2-এর 2 পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতাটির অনুবাদক কে। তো সৌমেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতার অনুবাদক। 2-এর 3 বলছে অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন, কারণ গ্রীষ্মের দুপুরে অশ্বত্থ গাছ তার অজস্র শাখা পোশাকে ছায়ার মতো বিস্তৃত করে ক্লান্ত পথিককে ছায়াঘেরা আশ্রয় দেয়, তাই অশ্বত্থ গাছকে কিন্তু পথিকজনের ছাতা বলা হয়েছে। এরপরে 2-এর 4 বলছে এরা তো মানুষেরই জাত ভাই, কারা মানুষের জাত ভাই। তো প্রাবন্ধিক সুবিনয় রায়চৌধুরীর পশু পাখির ভাষা প্রবন্ধ থেকে নেওয়া এই উদ্ধৃত অংশটিতে মানুষের জাত ভাই বলতে শিম্পাঞ্জি আর ওরাং ওটাংদের কিন্তু বোঝানো হয়েছে। তাহলে পশুদের জাত ভাই কাদের বলা হয়েছে, শিম্পাঞ্জি আর ওরাং ওটাংদের। এরপরে 2-এর 5 পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে। তো পাইন গাছ হচ্ছে আকাশে নয়ন তুলে দিন রাত দুলে দুলে হচ্ছে স্বপ্ন দেখে। 2-এর 6 হচ্ছে বলো, বলতেই হবে কাকে একথা বলা হয়েছে। তো বলো বলতেই হবে কাকে কথা বলা হয়েছে। তো এটা হচ্ছে শঙ্করকে প্রকৃতি বিজ্ঞান শিক্ষক বিভীষণ দাস কিন্তু একথা বলেছিল। শঙ্করকে বলা হয়েছিল, কে বলেছিল, প্রকৃতি বিজ্ঞান শিক্ষক বিভীষণ দাস। এরপরে 3-এরগুলো নিজের প্রশ্নগুলির সংক্ষেপ উত্তর দিতে হবে, যে কোনো 3টে 3 করে নাম্বার আছে। বলছে কুমোরে পোকার চেহারার বিবরণ দাও। তো কুমোরে পোকার দেহ লিকলিকে সরু, এদের সমগ্র শরীরটি আগাগোড়া মিশমিশে কালো, কেবল বোটার মতো মাঝের অংশটি হলুদ রঙের। এরপরে 3-এর 2 বলছে বলে এলাম আমি আবার আসবো, পংক্তিটির মধ্যে দিয়ে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে। তো বলে এলাম আমি আবার আসবো, এটা হচ্ছে কি প্রশ্নোক্ত
অংশটি কবি অরুণ মিত্রের ঘাসফড়িং নামক কবিতা থেকে নেওয়া হয়েছে, যে বলে এলাম আমি আবার আসবো। তো দেখো মনোভাবটা কি, অর্থাৎ কবি কি কেমন, দেখো এক বর্ষার দিনে কবির সঙ্গে একটি ঘাসফড়িংয়ের আত্মীয়তা গড়ে ওঠে। ঘাসফড়িং নানা খেলা দেখিয়ে কবিকে মুগ্ধ করে, ঘাসফড়িংয়ের সঙ্গে দেখা হয়েছিল, নানা খেলা দেখিয়ে কবিকে মুগ্ধ করে, কিন্তু কর্মের তাগিদে কবি ঘাসফড়িংকে ছেড়ে যাওয়ার বিচ্ছেদ বেদনা কবিকে আকুল করে তোলে। তাই বিদায় নেওয়ার সময় কবি তার বন্ধুকে বা আত্মীয়কে প্রতিশ্রুতি দেন যে তিনি আবার বন্ধুর কাছে ফিরে আসবেন। কবির এরূপ আচরণের মধ্যে দিয়ে নতুন আত্মীয়র প্রতি ভালোবাসা এবং গভীর একাত্মতার প্রকাশ ঘটেছে। এছাড়াও প্রশ্নোত্তর উক্তিটিতে মাতৃভূমির প্রতিও তার অন্তরের আকর্ষণের পরিচয় কিন্তু পাওয়া গেছে। এবার দেখো 3 বলছে, তাই তারা স্বভাবতই নীরব, তারা কারা, কেন নীরব। তো প্রশ্নোক্ত অংশটি সুবিনয় রায়চৌধুরীর লেখা পশু পাখির ভাষা নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। আলোচ্য প্রবন্ধে জঙ্গলের পশুদের নীরব থাকার কথা বলা হয়েছে। তো পোষা জন্তুরা জঙ্গলের জন্তুদের থেকে বেশি চিৎকার ও হট্টগোল করে, অন্যদিকে জঙ্গলের পশু পাখিরা অনেকাংশ নীরব থাকে। জঙ্গলের পশুরা সর্বদাই প্রায় বাঁচানোর চেষ্টায় লিপ্ত থাকে, তাই অনেক সতর্কতার সঙ্গে বনে জঙ্গলে তাদের চলাচল করতে হয়, ফলে স্বাভাবিকভাবেই বনের পশু পাখি অনেক বেশি কিন্তু নীরব থাকে। এরপরে 3-4 বলছে, মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন। তো শক্তি চট্টোপাধ্যায় রচিত মন ভালো করা কবিতায় কবি মন ভালো করা রোদ্দুরকে মাছরাঙার রঙের সঙ্গে তুলনা করেছেন। মাছরাঙা সারা শরীরে নীল, লাল আর হলুদ, সবুজ প্রভৃতি বিভিন্ন রঙের শোভা দেখা যায়, যা মনকে তৃপ্তি দেয় রোদের মতনই। তাই মন ভালো করা রোদ্দুরকে কবি মাছরাঙার গায়ের রঙের সঙ্গে কিন্তু তুলনা করেছেন। এরপরে দেখো 4 দাগের কি বলছে, যে প্রশ্নগুলির উত্তর দিতে হবে। প্রথমটা সন্ধি বিচ্ছেদ করো, কি মনস্কামনা কি মনোযুক্ত কামনা, আর হচ্ছে প্রাতরাস, এটা খুবই ইম্পর্টেন্ট, বারবার দিচ্ছে প্রাতযুক্ত আস। এবারে সংখ্যাবাচক শব্দ কাকে বলে উদাহরণ দাও। যে শব্দ গণনার যোগ্য কোনো সংখ্যাকে নির্দেশ করে তাদের কিন্তু সংখ্যাবাচক বলে। যেমন মেয়েটি মেলা থেকে একটি পুতুল কিনলে, এখানে উদাহরণে কিন্তু একটি সংখ্যা আছে, অর্থাৎ একটি আছে সংখ্যা থেকেই সংখ্যাবাচক বলে। এরপরে বিসর্গ রূপান্তরিত হয়ে পেটখানা মূর্ধন্য সহ হচ্ছে এমন দুটি সন্ধি বিচ্ছেদের উদাহরণ দাও। তো দেখো দুষ্কর, দু যুক্ত কর, বিসর্গটা কি হচ্ছে, রূপান্তরিত পেটখানা মূর্ধন্য সহ হয়ে যাচ্ছে দু, আর হচ্ছে নিষ্ক্রিয়, দেখো নি যুক্ত ক্রিয়, তো বিসর্গটা কিন্তু রূপান্তরিত হয়ে পেটখানা মূর্ধন্য সহ হয়ে যাচ্ছে। আর হচ্ছে 5টা বলছে, নিচের প্রশ্নগুলোর সংক্ষেপ উত্তর দাও। প্রথমটা বলছে, কই হিসেবটা হলো, কে কাকে কথা বলেছিল। তো উক্তিটি বুড়ো কাককে জিজ্ঞাসা করেছিল। আর পরেরটা বলছে, ছিল রুমাল হয়ে গেল বেড়াল, এর উত্তরে বেড়ালটা কি বলেছিল হচ্ছে মুশকিল আবার কি, ছিল একটা ডিম হয়ে গেল দিব্যি একটা প্যাকপ্যাকে হাঁস, এ তো হামেশাই হচ্ছে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্টের বাংলার একটা নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে পড়বে। আর আমি বাকি সব সাবজেক্টেরও ভিডিও আনবো, তো সেগুলো দেখার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা যদি পিডিএফ লাগে তো তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, গ্রুপও আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে যাবে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।